সালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছো। তো আচ্ছা আচ্ছা, মাইক লাগাইতে ভুলে গেছি। একটু যারা যারা জয়েন করছো একটু কষ্ট করে ওই তোমাদের ডাইসেকশন মেসেঞ্জার গ্রুপগুলোতে জাস্ট এই লাইকগুলো দিয়ে দাও। যারা জয়েন করছো তারা একটু করে ডাইসেকশন মেসেঞ্জার গ্রুপগুলোতে হুম মেসেঞ্জার শুধুমাত্র আমার ডাইসেকশন যেটা ওই শর্ট কোর্সের গ্রুপ আছে আর ফুল কোর্সের গ্রুপ যে দুটো আছে ওই গ্রুপগুলোতে একটু লিঙ্কগুলো দিয়ে দাও। লুলু যদি থাকো তাহলে লুলু দিয়ে দাও, লুলু না থাকো তাহলে অন্য কেউ জয়েন করলে অন্য কেউ দিয়ে দাও। ঠিক আছে? শোনা যাচ্ছে ঠিকঠাক ভাবে? লেখা দেখা যায়? ঠিকঠাক ভাবে শোনা যায়, লেখা দেখা যায়? হ্যাঁ, যারা জয়েন করছো একটু কষ্ট করে, যারা ওই লুলু যদি অ্যাড হও, আমি তো ওই মেসেজ পিছনে এসে দেখতে হচ্ছে, যদি অ্যাড হও তাহলে একটু কষ্ট করে ওই ডাইসেকশন গ্রুপগুলোতে দিয়ে দাও লুলু। আর যারা জয়েন করতেছো তারা বলো একটু হচ্ছে যে লাইভ লেখা দেখা যাচ্ছে কিনা, লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, এখানে কিছু লেখা লিখছি। আর হচ্ছে যে আমার সাউন্ড ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা একটু বলিও। আজকে হচ্ছে আমাদের ভাইরাসের লেকচার নাম্বার 2। এটা লেকচার 1 না, এটা হচ্ছে লেকচার 2। হ্যাঁ, তো এই লেকচারটাতে আমরা মূলত বেসিকটা সাজাবো, কিছু ইমার্জিং ভাইরাস, ডিফেক্টিভ ভাইরাস, ভিরিয়ন, ভিরয়েডস, প্রিয়ন্স, এরপর আমরা মেইনলি ভাইরাসের কনসেপ্টে যাব আর কি, মানে ভাইরাসের গঠনের মধ্যে মেইনলি যাব। তো একটু আমাকে বলিও দ্রুত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জয়েন করছে 4-5 জন। কই শোনা যাচ্ছে ঠিকঠাক ভাবে? আর লেখা দেখা যাচ্ছে ঠিকঠাক ভাবে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে, লেখা ঠিকঠাক দেখা যাচ্ছে। ওকে। হ্যাঁ, ওই আমার দোনোটা গ্রুপে, আমার দোনোটা মেসেঞ্জার গ্রুপে কি দিয়ে দেওয়া হয়েছে? বায়োলজি ডাইসেকশন গ্রুপগুলোতে যে যে গ্রুপে আছো সে তার গ্রুপে দিয়ে দাও। দিয়ে দিছ লিঙ্ক? লিঙ্ক দিয়ে দিছ? হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিছ? অনেকে এখনো আসে নাই। হুম, তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করো, দ্রুত মেনশন করো, দ্রুত মেনশন করো। শুরু করব। কিছু লিখা লিখতেছি, 1 মিনিট লিখা লিখবো ঘড়ি ধরা, তারপরে শুরু করব। হ্যাঁ, ঘড়ি ধরা 1 মিনিট লিখা লিখবো, তারপরে শুরু করব। ঘড়ি ধরা 1 মিনিট লিখা লিখবো, তারপরে শুরু করব। যারা জয়েন করছো বলি, লুলু জয়েন করো বা যে কেউ জয়েন করো।
তোমরা একটু কষ্ট করে যে যার গ্রুপে আসো, কেউ শর্ট কোর্সের গ্রুপে, কেউ ফুল কোর্সের গ্রুপে আসো, তোমরা একটু তোমাদের গ্রুপে মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্কগুলো দিয়ে দাও। সব গ্রুপে দেওয়া লাগবে না, শুধু মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্কগুলো দিয়ে দাও ক্লাসের, যেন তারা সবাই জয়েন করে। আর একটু বলিও যে আমার কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা আর লেখা দেখা যাচ্ছে কিনা। আজকের ক্লাস কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ এই ক্লাসের উপর ডিপেন্ড করে তোমার নেক্সট ক্লাস আসবে। ভাইরাসের বংশবৃদ্ধি তোমাকে বুঝতে হলে ভাইরাসের স্ট্রাকচার বুঝতে হবে, হ্যাঁ, তো গঠনটা বুঝতে হলে আজকে ক্লাস করতে হবে। হ্যাঁ, আমার লেখা মোটামুটি শেষ। এবার আসো, তোমরা জয়েন করছো কিনা একটু বলো, লেখা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা একটু বলো, সাউন্ড ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা একটু বলো। ওয়ালাইকুম আসসালাম। এখনো মানুষজন জয়েন্টই করে নাই। হ্যাঁ হ্যাঁ, দুটোটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, ভেরি গুড, ঠিক আছে, সব ঠিকঠাক দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সব ঠিকঠাক দেখা যাচ্ছে তাহলে না? ওকে, ঠিক আছে। ওকে, যারা যারা জয়েন হয়েছে আমরা শুরু করে দিই। বাকিরা রাতের বেলা হয়তো ক্লাস করতে ইচ্ছা করতেছে না, এখন ক্লাস শেষ করানোটা দরকার। হ্যাঁ, কারণ তোমাদের পরীক্ষা সামনে চলে আসতেছে, আমাদের একটু দ্রুত আগাইতে হবে, অনলাইন বেস দ্রুত আগাইতে হবে, যেহেতু তোমাদের পরীক্ষা এখন সামনে, খুব সন্নিকটে কিন্তু পরীক্ষা। এখন মে মাস তো, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের 22 বা 21 তারিখ থেকে পরীক্ষা শুরু। তো তোমাদের পরীক্ষা যেহেতু খুব দ্রুত, আর 2 মাস আছে মাঝখানে, আমাদের খুব দ্রুততার সাথে আগাইতে হবে। হ্যাঁ, আসো, আজকে আমাদের হচ্ছে লেকচার নাম্বার 2, ভাইরাসের লেকচার 2। হ্যাঁ, তো আজকের লেকচারটা বুঝতে হবে, আজকের লেকচার বুঝার পরে তুমি সামনের দিকে আগাইতে পারবে। তার আগে ছোট ছোট কিছু কথা, একদম বেসিক কথা, জাস্ট অল্প অল্প একটু করে আমি বলে বলে সামনের দিকে আগাবো। দেখো, আমরা কিছু জিনিস এখানে লিখে রাখছি। ইমার্জিং ভাইরাস, ইমার্জ মানে কি করা, নতুন করে সৃষ্টি হওয়া, বা তুমি কোনো কিছু নতুন করে তৈরি করতেছো। তুমি একটা মানুষ, তুমি ধরো তৈরি করলা হচ্ছে যে, ধরো একটা মেশিন তৈরি করলে, এখন ওই মেশিনটাকে তুমি নতুন রূপে নতুন আঙ্গিকে বা মেশিনটার মধ্যে কোনো কিছু চেঞ্জ করে মেশিনটাকে তুমি নতুন করে উপস্থাপন করলে, এটাই হচ্ছে তোমার মধ্যে একটা ইমার্জিং পাওয়ার, বা তোমার মধ্যে একটা অন্তর্নিহিত একটা ক্ষমতা, তোমার একটা অন্তর্নিহিত ক্ষমতা। তো এমন কিছু ইমার্জিং ভাইরাস আছে, তারপরে এমন কিছু ডিফেক্টিভ ভাইরাস আছে, বা এদেরকে সাব ভাইরাল এজেন্টও বলা হয়। সাব মানে হচ্ছে যে নিচে, মানে ভাইরাল এজেন্টের আন্ডারে কাজ করতেছে এসব কিছু এজেন্ট, এদেরকে ডিফেক্টিভ ভাইরাসও বলা হতে পারে। আচ্ছা, তারপরে ডিফেক্টিভগুলো আমরা কি কি পাবো সেগুলো আমরা কিছুক্ষণ পরে দেখব। ইমার্জিং এর মধ্যে আমরা ভিরিয়ন আর নিউক্লিও ক্যাপসিড নামে দুইটা বস্তু পাই, আমি এখানে লিখছি, দেখবা। ভিরিয়ন আর নিউক্লিও ক্যাপসিড নামে দুটো উপাদান আমরা এখানে ইমার্জিং এর মধ্যেই পাইছি, ভিরিয়ন আর নিউক্লিও ক্যাপসিড নামে। আচ্ছা, আর ডিফেক্টিভের মধ্যে আমরা ভিরয়েডস আর প্রিয়ন্স নামে দুই ধরনের ভাইরাসের জাত পেয়ে থাকি। তো আমরা এখানের মধ্যে কি কি জিনিস আসলে পাই, এটা বেসিক্যালি এই বোর্ডের মধ্যে আলোচনা হয়ে যাচ্ছে। দেখো, একটু ভালো করে খেয়াল করবা। ভাইরাস মূলত কি দিয়ে গঠিত হয়? গত ক্লাসে আমরা পড়ে আসছি, ভাইরাস মূলত নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ, কখনোই ডিএনএ আরএনএ একসাথে একটা ভাইরাসে থাকবে না, তাহলে হয় ডিএনএ না হয় আরএনএ, অর্থাৎ সোজা কথায় নিউক্লিক অ্যাসিড, আর বাহিরে আবরণ হিসেবে প্রোটিন। তাহলে ভাইরাসের কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড, বাইরে আবরণ হিসেবে প্রোটিন থাকে। কেন্দ্রে যে নিউক্লিক অ্যাসিড,
এবং বাইরে যে প্রোটিন থাকে এই প্রোটিনটার নাম আমরা কি দিছিলাম তোমাদের সবারই হয়তো মনে আছে, না মনে থাকলে আমার সাথে মিলিয়ে নাও, ক্যাপসিড। আমরা যে বাইরে প্রোটিনটা থাকে ওই প্রোটিনটার নাম মানে প্রোটিন যে কোটিংটা থাকে ওই কোটিং এর নাম দিছিলাম ক্যাপসিড। ক্যাপসিডের ছোট ছোট অনেকগুলো একক ছিল, ওই এককগুলোকে আমরা নাম দিছিলাম ক্যাপসোমিয়ার। তাহলে ক্যাপসিডের এককের নাম আমরা কি দিছিলাম, ক্যাপসোমিয়ার। তাহলে আমরা ক্যাপসিডের একক আমরা দিছিলাম ক্যাপসোমিয়ার। ওকে, আচ্ছা, ভাইরাস নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন নিয়ে গঠিত। আমরা জানি সকল ভাইরাসই মোটামুটি তোমার দেহে ঢুকলে প্রাণের সঞ্চার পাবে ভাইরাস, আর দেহের বাইরে থাকলে সে নির্জীব বস্তু, তার কোনো কাজ নেই, রাসায়নিক কণার মতো সে নিষ্ক্রিয়। দেহের ভিতরে ঢুকলে সে সক্রিয়, অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে ভাইরাস সংক্রমণ করতে পারবে, যেমন করোনা ভাইরাস তোমার দেহে ঢুকলে ক্ষতি করবে, সংক্রমণ করবে। কিসের সংক্রমণ? মূলত করোনা ভাইরাস তোমার শ্বসন তন্ত্রকে আক্রমণ করে, তার মানে তোমার লাংসকে আক্রমণ করে। আচ্ছা, তো ভাইরাস মোটামুটি বেশিরভাগ ভাইরাসই সংক্রমণ ক্ষমতা সম্পন্ন। তাহলে ভাইরাস নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত এবং ভাইরাস সংক্রমণ ক্ষমতা সম্পন্ন। এই সংক্রমণ ক্ষমতা সম্পন্ন বা যারা সংক্রমণ করতে পারে এমন ভাইরাসদের নাম আমরা দিই ভিরিয়ন। সকল সংক্রমণ করতে পারে এমন ভাইরাসকে আমরা ভিরিয়ন নাম দিব। কি নাম দিব? ভিরিয়ন। এবার আসো, কিছু কিছু ভাইরাস যাদের নিউক্লিক অ্যাসিড প্রোটিন আছে, কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড, চারপাশে প্রোটিন আছে, কিন্তু তারা সংক্রমণ করতে পারে না, মানে তোমার দেহে অ্যাটাক করবে বা তোমার দেহে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, তোমার দেহে ক্ষতি করতে পারতেছে না। এরকম ভাইরাসের নাম দেওয়া হয় নিউক্লিও ক্যাপসিড। নামটা সহজ হিসাব, এখান থেকে মিলেই নাও। নিউক্লিক থেকে নিউক্লিও আসছে, আর ওই প্রোটিন আবরণের নামই ক্যাপসিড। তাহলে যেসব ভাইরাসগুলো সংক্রমণ করতেছে না তাদের নাম নিউক্লিও ক্যাপসিড, কমন নাম। আর যারা তোমার দেহে সংক্রমণ করতেছে তাদের নাম ভিরিয়ন। তাহলে তুমি দুইটা জিনিস পেয়ে গেলা, ভিরিয়ন আর নিউক্লিও ক্যাপসিড। কি কি? ভিরিয়ন হলো সংক্রমণ করতে পারে এমন ভাইরাস, আর নিউক্লিও ক্যাপসিড সংক্রমণ করতে পারে না এমন ভাইরাস। ভালো কথা ভাইয়া। এবার আসেন ইমার্জিং ভাইরাস জিনিসটা কি? ইমার্জ করতেছ। ইমার্জিং ভাইরাস হচ্ছে এমন একটা ভাইরাস, এটা মজার একটা ভাইরাস। যেমন ধরো, সহজ একটা এক্সাম্পল দিই। ফ্লু এর তো তোমরা নাম শুনছো, ফ্লু। এই যেমন আমাদের আরো অনেক আগে বাংলাদেশেও আসছিল কিছু কিছু বার্ড ফ্লু, পাখির মধ্যে অ্যাটাক হয়েছিল। সোয়াইন ফ্লু, সোয়াইন মানে হচ্ছে তোমার শুকরের মধ্যে অ্যাটাক হয়েছে। সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, ফ্লু ভাইরাসগুলো। তো ফ্লু ভাইরাসগুলো মূলত প্রাণীকে অ্যাটাক করে, তার মানে এগুলো হচ্ছে জুনোটিক ভাইরাস। জুনোটিক ভাইরাস বলতে কি বোঝানো হয় ভাইয়া? জুনোটিক ভাইরাস বলতে কি বোঝানো হয়? জুনোটিক ভাইরাস বলতে সেই ভাইরাসকে বোঝানো হবে। জু মানে কি? জু মানে চিড়িয়াখানা। এটা তো আমি বারবার বলি, চিড়িয়াখানায় কারা থাকে ভাইয়া? চিড়িয়াখানায় প্রাণীরা থাকে। প্রাণী, উদ্ভিদ না, প্রাণী। তার মানে জু রিলেটেড শব্দ আসলে এটা প্রাণী রিলেটেড শব্দ হবে। তার মানে এমন ভাইরাস, যেসব ভাইরাস শুধুমাত্র প্রাণীদেরকে আক্রমণ করে, তার মানে শুধুমাত্র প্রাণী ভাইরাস। গতকালকে আমরা পোষক দেহ অনুসারে উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, সায়ানোফাস, ব্যাকটেরিওফাস বলছিলাম না? তাহলে শুধুমাত্র যেসব ভাইরাস প্রাণীদেরকে আক্রমণ করবে তাদের নাম হবে জুনোটিক ভাইরাস। এবার আসো, ইমার্জিং ভাইরাস কি? ইমার্জিং ভাইরাস হলো, ধরো ফ্লু কাদের হইলো? পাখির মধ্যে হইলো ফ্লু পাখির মধ্যে হইলো ফ্লু ভাইরাস দিয়ে। ধরো ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস, ওটা পাখিকে আক্রমণ করে। এখন ফ্লু ভাইরাসগুলো পাখিকে আক্রমণ করতে করতে দেখা যায় ইনফ্লুয়েঞ্জা কিন্তু মানুষের হয়। তাহলে দেখো, আক্রমণ করতেছিল পাখিকে, তার মানে পাখি ছিল ওর কি? হোস্ট, প্রধান হোস্ট, মূল বা মুখ্য হোস্ট, পোষক। ওই হোস্ট থেকে ওই ভাইরাসটা চেঞ্জ হয়ে এসে এখন সেকেন্ডারি একটা হোস্ট বানাইছে, মানে একটা গৌণ হোস্ট বানাইছে, সেটাকে মানুষ। তাহলে ফ্লু ভাইরাসের মধ্যে ইনফ্লুয়েঞ্জা একটা প্রজাতি, যে প্রজাতিটা পাখিকে আক্রমণ করতে মানুষকে আক্রমণ করে। এখন ইনফ্লুয়েঞ্জাগুলো, তার মানে তাদের হোস্ট একটা ছিল, পোষক ছিল পাখি, এখন পোষক কে হয়ে গেছে? মানুষ। তার মানে প্রাইমারি বা মুখ্য পোষক ছিল পাখি, সেকেন্ডারি পোষক হয়ে গেছে বা গৌণ পোষক হয়ে গেলাম আমরা মানুষেরা। ইমার্জিং ভাইরাস হচ্ছে এমন একটা ভাইরাস যে ভাইরাসটার প্রধান পোষক থেকে সে কোনো গৌণ পোষককে আক্রমণ করে ফেলবে। এইচআইভিও বিজ্ঞানীরা এভাবেই ধারণা করে যে এইচআইভি ফার্স্টে বানরকে আক্রমণ করছিল, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস ফার্স্টে বানরকে আক্রমণ করছিল। তাহলে এইচআইভির প্রধান পোষক ছিল, বিজ্ঞানীরা বলে থাকে, ফার্স্টে বানর। কিন্তু এই বানরকে আক্রমণ করতে আস্তে আস্তে এইচআইভি কাদের মধ্যে আসছে?
মানুষের মধ্যে আসছে। তাহলে দেখো প্রধান পোষক কিন্তু বানর, কিন্তু মানুষ কিন্তু এখন কি পোষক, তার দ্বিতীয় পোষক হয়ে গেছে না? তাহলে মানুষ যদি তার দ্বিতীয় পোষক হয়ে যায় তাহলে এইচআইভির প্রধান পোষক বানর। এই এইচআইভি সেম ভাইরাসই, ভাইরাস কিন্তু একটা, এইচআইভি ভাইরাসই এখন মানুষকে আক্রমণ করতেছে, তাহলে তার পোষক চেঞ্জ হয়েছে। এরকম যে সকল ভাইরাস পোষক চেঞ্জ করে তাদেরকে আমরা বলি ইমার্জিং ভাইরাস। অনেকগুলো আছে, ফ্লু বললাম, এইচআইভি বললাম, আরো অনেকগুলো ভাইরাস আছে যারা ইমার্জিং ভাইরাস। নাম মনে রাখতে হবে না, জাস্ট এমনি ডেফিনেশনটা মনে রাখলে হবে। তাহলে আমরা কি কি বললাম? ইমার্জিং ভাইরাস, যে সকল ভাইরাস তার প্রধান পোষক থেকে অন্য কোনো পোষক বা প্রাণীকে অ্যাটাক করবে তারা ইমার্জিং ভাইরাস। যেমন এইচআইভি ফার্স্টে বানরকে অ্যাটাক করছিল, এখন মানুষকে অ্যাটাক করে। ক্লিয়ার? ফ্লু ফার্স্টে পাখি বা শুকরকে অ্যাটাক করছিল, এখন মানুষকে অ্যাটাক করে। এরপরে ভাইরাস নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত। প্রোটিন বলতে বাহিরের আবরণ, ভাইরাসের বাহিরের আবরণ, যাকে আমরা ক্যাপসিড বলছিলাম। ক্যাপসিডের একক আমরা ক্যাপসোমিয়ার বলছি, ক্যাপসোমিয়ার, ছোট ছোট অনেকগুলো একক থাকে। তো নিউক্লিক অ্যাসিডের প্রোটিন দিয়ে গঠিত ভাইরাস, যে ভাইরাস সংক্রমণ করতে পারে, মানে মানুষের দেহে সংক্রমিত হতে পারে, সংক্রমণ বলতে তো বুঝো অ্যাটাক করলো, রোগ করলো, সেসব ভাইরাসকে আমরা বলবো ভিরিয়ন। আর যারা সংক্রমণ করতে পারতেছে না তাদেরকে আমরা বলবো নিউক্লিয় ক্যাপসিড। নামটা সহজ, নিউক্লিক থেকে নিউক্লিয় আসছে আর এই ক্যাপসিড থেকে ক্যাপসিড চলে আসছে। কথা ক্লিয়ার? তাহলে আমরা ইমার্জিং আর ভিরিয়ন মোটামুটি বুঝলাম, সাথে নিউক্লিয় ক্যাপসিডটাও বুঝলাম। আমরা ডিফেক্টিভ দুইটা ভাইরাসের মধ্যে ভিরয়েডস আর প্রিয়ন্স একটু বুঝবো। এখানের মধ্যে একটা জিনিস সবসময় মনে রাখবা, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন যে ভিরিয়নের মধ্যে নিউক্লিক অ্যাসিডটা আছে, নিশ্চয়ই দেখা যাচ্ছে, এখানেও আছে নিউক্লিক অ্যাসিডে নিউক্লিক অ্যাসিড আছে। এই নিউক্লিক অ্যাসিডটা কি হবে? ধরো অন নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডটা কি হবে? আইদার ডিএনএ, নিউক্লিক অ্যাসিডটা আইদার ডিএনএ অর আরএনএ, আইদার ডিএনএ অর আরএনএ, নট বোথ ডিএনএ আরএনএ। তাহলে নিউক্লিক অ্যাসিডটা হয় ডিএনএ না হয় আরএনএ। ক্লিয়ার? এবার আসো ভিরয়েডস আর প্রিয়ন্স ওদের সাথে সম্পর্কিত, কাছাকাছি ডেফিনিশন। কেমন ভাইয়া? ভিরয়েডস হচ্ছে শুধুমাত্র আরএনএ গঠিত ভাইরাস, শুধুমাত্র আরএনএ গঠিত ভাইরাস ভিরয়েডস। ভিরয়েডস এর কোনো প্রোটিন কোটিং নাই, মানে প্রোটিনের আবরণ নাই। শুধুমাত্র যদি একটা ভাইরাস, যে ভাইরাসটার মধ্যে একটা একসূত্রক আরএনএ থাকে যেটা অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে গঠিত হয়, সেই ভাইরাসটাকে আমরা বলি ভিরয়েডস। ক্লিয়ার? আর প্রিয়ন্সের ক্ষেত্রে বলবো ভাইয়া, প্রিয়ন্সে কোনো নিউক্লিক অ্যাসিড নেই। ভিরয়েডসে নিউক্লিক অ্যাসিড ছিল শুধুমাত্র আরএনএ, কোনো প্রোটিন ছিল না। প্রিয়ন্সের ক্ষেত্রে প্রিয়ন্স নামটা একটু ইংলিশ নামটা যদি বলি তাহলে ইজিলি বুঝবা। প্রিয়ন্স, প্রিয়ন্স, এ পিআর দিয়ে প্রোটিন বুঝাচ্ছে, পিআর দিয়ে মূলত প্রোটিন। ওখানে প্রোটিনেজ একটা এনজাইম তোমাদের বইতে লিখছে, সমস্যা নেই, এনজাইম টেনজাইম জানা লাগবে না, তুমি শুধু এটা মনে রাখো যে প্রোটিন, পিআর দিয়ে প্রোটিন বুঝাচ্ছে। তার মানে এই ভাইরাসটার মধ্যে শুধুমাত্র প্রোটিনের গঠন আছে, ওই ক্যাপসিডটা আছে, কোনো ডিএনএ আরএনএ নেই, তার মানে কোনো নিউক্লিক অ্যাসিড নেই। এই জন্য এদেরকে বলা হয় ডিফেক্টিভ, ডিফেক্ট আছে এদের মধ্যে। ভাইরাসের গঠন হইতে ভাই নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দুটো একসাথে থাকতে হবে, নাহলে কেমনে ভাইরাস হয়? কিন্তু ভিরয়েডে শুধু নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিডের মধ্যে কোনটা? শুধু আরএনএ। তাহলে ভিরয়েডসে নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড কোনটা? আরএনএ, কোনো প্রোটিন নেই, তাহলে এটা ডিফেক্ট হইল না। আবার প্রিয়ন্সে শুধু প্রোটিন আছে, প্রিয়ন্সে শুধু প্রোটিন আবরণটা আছে, কোনো নিউক্লিক অ্যাসিড নেই, তাহলে এটাও ভাইরাসের গঠন থেকে ডিফেক্ট হয়ে গেল না? এজন্য এই দুই ধরনের ভাইরাসকে আমরা বলবো ডিফেক্টিভ ভাইরাস, ডিফেক্টিভ ভাইরাস। কথা ক্লিয়ার? আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝছো নাকি আগে বলো? এই ঝাপসা কার থেকে লাগে? ঝাপসা নাকি বেশি? বাকিরা একটু আমাকে বলিও তো, বেশি ঝাপসা নাকি? বোর্ড, বোর্ড আমি গেলে কি বোর্ড ঝাপসা বেশি, বেশি ঝাপসা হয়? একটু বলিও তো। আমার এখান থেকে কিন্তু নেট এক রুমেই চালাই, তো আমি এই রুমে আর কেউ নেই, তো নেটের প্রবলেম হওয়ার কথা না, মানে নেটে কোনো ধরনের ঝামেলা আল্লাহর রহমতে নাই, যদি আল্লাহর রহমতে কারেন্ট না যায় আর কি। হ্যাঁ, একজন কোশ্চেন করছে মানুষ কি তাহলে গণপোষক? ওরে বাবা রে বাবা, মানুষের ক্ষেত্রে তো সবই গণতান্ত্রিক দেশে তুমি গণমানবের মধ্যে বসবাস করতেছো, গণমানব এর মধ্যে তুমি সব ধরনের জিনিসকে গণভাবে তোমার আপন করে নিছো, তো মানুষ তো মোটামুটি বলতে গেলে আসলেই গণ, ঠিক না? সব কিছুই আলটিমেটলি মানুষের উপরেই আসে।
তো দেখা যাচ্ছে মানুষই আসলে সবার লাস্ট, মানে সবার শেষ টার্গেট হয় মানুষ। এর আগে বাকি সব টার্গেট ফিল আপ করে আসে সবাই। ঠিক আছে, বোঝা যায় ঠিকঠাক। আচ্ছা, তাহলে এতটুকু আশা করি বুঝছি। এবার আসে আমি ভিরয়েডস আর প্রিয়ন্স নিয়ে একটু ব্যাখ্যা দিব, একটু ভিরয়েডস আর প্রিয়ন্স নিয়ে কথা বলবো। দেখো, ভিরয়েডস আর প্রিয়ন্সও কিন্তু মোটামুটি সংক্রমণ করতে পারবে এমন জিনিস। তাহলে তোমার ডিফেক্টিভ ভাইরাস অথবা সাবভাইরাল এজেন্ট এদেরকে বলা হয়। এদেরকে ডিফেক্টিভ ভাইরাস বা সাবভাইরাল এজেন্ট বলা হয়। কেন ডিফেক্টিভ বলা হয় বা সাবভাইরাল কেন বলা হয়? সহজ ব্যাখ্যা, ভাইরাস গঠিত হয় ভাইয়া নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে। এখন এদের মধ্যে দুই ধরনের গঠন দেখা যায়। এক ধরনের গঠনকে আমরা বলি নর্মালি ভিরয়েডস, আরেক ধরনের গঠনকে আমরা বলি নর্মালি প্রিয়ন্স। এখন ভাইয়া ভিরয়েডস আর প্রিয়ন্স দুইটা গঠন আমরা পাইলাম, ভিরয়েডস আর প্রিয়ন্স। তো এই ভিরয়েডস আর প্রিয়ন্স ভাইরাসের গঠনের মধ্যে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন থাকে। তাহলে ভাইয়া নর্মাল ভাইরাস, যদি আপনি নর্মাল ভাইরাস বলেন, তাহলে নর্মাল ভাইরাসের গঠনে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হলো প্রোটিন। এই দুটো জিনিস অবশ্যই ভাইরাসে থাকে। তো ভাইয়া ভিরয়েডস যে জিনিসটা, এই জিনিসটার মধ্যে শুধু কয়েকটা জিনিস লিখি আমি 1 নাম্বার পয়েন্ট দিয়ে, শুধু নিউক্লিক অ্যাসিড থাকে, মানে এনএ মানে নিউক্লিক অ্যাসিড। 2 নম্বরে নিউক্লিক অ্যাসিড হিসেবে একসূত্রক মানে সিঙ্গেল স্ট্র্যান্ড একসূত্রক আরএনএ থাকে। 3 নাম্বার পয়েন্ট, এটি শুধু উদ্ভিদে হয়, তবে বর্তমানে বিভিন্ন গবেষণায় প্রাণীতেও পাওয়া গেছে, যেমন যেমন নারিকেল গাছের ক্যাডাং রোগ, নারিকেল গাছে ক্যাডাং রোগ, ক্যাডাং রোগ ভিরয়েডস দিয়ে হয়। এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা প্রাণীতে বর্তমানে ভিরয়েডস এর প্রবলেম পাওয়া গেছে, সেটা হইল হেপাটাইটিস ডি ভাইরাস। এটা কিন্তু মানুষকে আক্রমণ করে, তবে হেপাটাইটিস ডি ভাইরাস একটা ডিফেক্টিভ ভাইরাস। হেপাটাইটিস ডি নিজে নিজে আক্রমণ করতে পারে না, বি এর সহায়তায় আক্রমণ করে। এই জন্যই বলে সাব ভাইরাল এজেন্ট। সাব ভাইরাল মানে কথাটা বুঝছো? ভাইরাল এর নিচে সাব, সাব মানে তো উপ, সাব মানে কি? সাব মানে উপ, আর ভাইরাল মানে ভাইরাস। একটা ভাইরাসের আন্ডারে এসেও অ্যাটাক করতেছে। হেপাটাইটিস ডি যে আছে, সে হেপাটাইটিস বি এর আন্ডারে এসে অ্যাটাক করে, মানে বি অ্যাটাক করবে তারপরে ডি অ্যাটাক করে, বি এর হেল্প নিয়ে অ্যাটাক করে। এটা মানুষে হয়, এই ক্ষেত্রে ভিন্নতা আছে, আদারওয়াইজ বেশিরভাগই উদ্ভিদে হয়। তাহলে ভিরয়েডস এর বর্ণনা কি? ভিরয়েডস এর মধ্যে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকে। তাহলে ভাইরাসের গঠনে ভাই নিউক্লিক অ্যাসিড প্রোটিন দুইটাই থাকতে হবে, কিন্তু ভিরয়েডস এ শুধু নিউক্লিক অ্যাসিড থাকে। তার মানে এটা তো ডিফেক্ট হয়ে গেছে না, ভাইরাসের গঠন থেকে সরে গেছে না, তাহলে ডিফেক্টিভ ভাইরাস। নিউক্লিক অ্যাসিড হিসেবে ভিরয়েডস এ শুধুমাত্র আরএনএ থাকে, তার মানে এটা সংক্রামক আরএনএ। তাহলে এটাকে একটা লাইন দিয়ে তুমি লিখতে পারো সংক্রামক আরএনএ। সংক্রমণ করবে ও সংক্রমণ করবে, সংক্রামক আরএনএ গঠন লিখে দিতে পারো। আচ্ছা, শুধুমাত্র উদ্ভিদে হয়, এটা ইম্পর্টেন্ট লাইন। নারিকেল গাছে ক্যাডাং রোগ বলতে আমি দেখছিলাম ওই নারিকেলের হচ্ছে যে তোমার নারিকেলের গঠন, নারিকেল দেখবে হচ্ছে ক্যাডাং মানে হচ্ছে যে নারিকেলের নর্মাল যে নারিকেলের স্ট্রাকচার, ওই স্ট্রাকচারটা হয় চিকন হয়ে ছোট হয়ে সরু হয়ে যাবে। ধরো হচ্ছে যে নারিকেলের মধ্যে তুমি পানি পাবা না, অথবা আমরা অনেক সময় নারিকেল কাটি ফেলবো সুস্থ সবল, উপর থেকে নারিকেল, ভেতরে কোনো পানি নেই, মানে নারিকেলের গঠনটা এমন হয়ে যাবে, জেনেটিক স্ট্রাকচার ভিন্ন হয়ে যাবে, ক্যাডাং রোগ।
আচ্ছা, আরেকটা হচ্ছে যে হেপাটাইটিস ডি ভাইরাস, বিজ্ঞানীরা ধারণা করতেছে এটা একটা ডিফেক্টিভ ভাইরাস মানে ভিরয়েডস। প্রিয়ন্সের ক্ষেত্রে কি বলছে? প্রিয়ন্স মানে প্রোটিন, প্রিয়ন্স মানে প্রোটিন, আমি লিখছি প্রিয়ন্স, প্রিয়ন্স প্রোটিন, প্রোটিন প্রোটিন থাকে, শুধুমাত্র প্রোটিন থাকে। তাহলে প্রিয়ন্সের ক্ষেত্রে কিছু কথা, প্রিয়ন্সে শুধু প্রোটিন থাকে, তাহলে 1 নাম্বার পয়েন্ট, শুধু প্রোটিন থাকে। তাহলে ভাই ভাইরাসের গঠনে তো বেসিক্যালি নিউক্লিক অ্যাসিড প্রোটিন দুটাই থাকে, এখানে শুধু প্রোটিন থাকে, নিউক্লিক অ্যাসিড নেই, তার মানে এটা ডিফেক্টিভ। ওকে, এটা প্রোটিন থাকে শুধু, এটা প্রাণীতে হয়, প্রাণীতে হয় মানে প্রাণীতে আক্রমণ করে, এটা উদ্ভিদে আক্রমণ নর্মালি করে না, প্রাণীতে হয়, প্রাণীতে আক্রমণ করে। এটা কয়েক ধরনের রোগ করে, এটা কয়েক ধরনের রোগ করে, মানুষে কিছু রোগ করে, গরু ছাগলে করে, তারপরে হচ্ছে তোমার ভেড়াতে করে। মানুষে কি কি রোগ করে? প্রিয়ন্স মানুষের সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, বাংলা নাম হচ্ছে এটার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রিয়ন্স দুইটা রোগ করে, কুরু, কে ইউ আর ইউ, কুরু, অ্যান্ড সি আর ই ইউ টি জেড এফ ই এল ডি টি, ক্রুটসফেল্ড, ক্রুটসফেল্ড, কুরু অ্যান্ড ক্রুটসফেল্ড, এই দুটো রোগ মানুষের সিএনএসে করে। কুরু আর ক্রুটসফেল্ড এগুলো হাইপোথ্যালামাসের ডিসঅর্ডার, হাইপোথ্যালামাসে হয়। আচ্ছা, এরপরে ভেড়া প্লাস ছাগলে ও যে রোগটা করে তার নাম হলো স্ক্র্যাপি, SCRAPIE, স্ক্র্যাপি রোগ করে, ভেড়া ও ছাগলে স্ক্র্যাপি রোগ করে, ক্রুটসফেল রোগ, ভেড়া ও ছাগলে স্ক্র্যাপি রোগ। আর 5 নাম্বার গরুতে কমন একটা রোগ, নাম শুনছো ম্যাড কাউ, পাগলা গরু। কুরবানির হাটে যদি কেউ যাও, কিছু পাগলা গরু আছে, ওদের ডিফেক্টিভ ভাইরাসের আক্রমণে কিছু রোগ হয়, পাগলামি করে। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে ভিরয়েডস আর প্রিয়ন্স। তাহলে প্রিয়ন্স হচ্ছে সংক্রামক, শুধু প্রোটিন আছে না, তাহলে প্রিয়ন্স হচ্ছে সংক্রামক প্রোটিন। প্রিয়ন্স কি? সংক্রামক প্রোটিন, প্রোটিন ফাইবার। ক্লিয়ার? তাহলে আরেকবার বলি, ভিরয়েডস আর প্রিয়ন্স ডিফেক্টিভ ভাইরাস, নর্মাল ভাইরাসের মতো না, স্ট্রাকচার ভিন্ন। যেমন নর্মাল ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের প্রোটিন থাকতে হয়, ভিরয়েডসে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকে, প্রিয়ন্সে শুধুমাত্র প্রোটিন থাকে। ভিরয়েডসটা নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে, প্রিয়ন্সে কোনো নিউক্লিক অ্যাসিড নেই, তাই বলার দরকার নেই। আচ্ছা, ভিরয়েড শুধু উদ্ভিদে হয়, প্রিয়ন্স প্রাণীতে হয়। যেহেতু প্রাণীতে হয় প্রিয়ন্স, মানুষের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি রোগ করে? কুরু, ক্রুটসফেল্ড রোগ করে। ভেড়া ছাগলে স্ক্র্যাপি রোগ করে, স্ক্র্যাপি আঁচড় কাটার মতো রোগ। আর গরুতে ম্যাটকাউ রোগ করে, পাগলা গরু। আর এখানে নারকেল গাছে ক্যাডাং রোগ। হেপাটাইটিস ডি ভাইরাসটা প্রাণীর রোগ, জুনোটিক ডিজিজ, এটা এক্সেপশনালি আবিষ্কার হয়েছে ভিরয়েডস, মানে এটা আসলে ডিফেক্টিভ, তো ওই ডিফেক্টের আন্ডারে ফালানো হয়েছে আর কি। হ্যাঁ, এতটুকু বুঝছো কিনা একটু বলো। এই তোমরা কমেন্টে উল্টাপাল্টা কথা বলতেছো, তোমরা ক্লাস করতেছো, ঠিকঠাক ভাবে ক্লাস করো। এতটুকু পর্যন্ত বুঝছো, আমরা এখন ভাইরাসের গঠনে যাব, আমরা এখন স্ট্রাকচার অফ দি ভাইরাসে যাব। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আগে বলো। যারা লাইভে আছে তারা বলে এতটুকু পর্যন্ত বুঝছো কিনা, এতটুকু পর্যন্ত তোমাদের ঝামেলা আছে কিনা।
ভেরি গুড। ক্লাস করো, মনোযোগ দিয়ে ক্লাস করবা। যতটুকু সময় পাচ্ছি অতটুকু পর্যন্ত তোমাদেরকে কভার করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। এটা এই গুছানো জিনিসটা যদি পাও তাহলে আর তোমার ইয়ে করা লাগবে না, বই পড়া লাগবে না। বই সব কথা এখানে আসছে আর পার্থক্য আকারে আসছে। এই জিনিসটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। পড়লেই দেখবা, বই পড়লে দেখবা বই প্যারাগ্রাফ আকারে আছে, এখানে সেই জিনিসটা গুছানো আকারে আছে। ওকে, তাহলে আমি মুছে ফেলবো। মুছে ফেলে আমি এখন আমাদের বেসিক্যালি ভাইরাসের গঠন এবং অনেকগুলো ভাইরাসের স্ট্রাকচার আছে, সেই ভাইরাসের স্ট্রাকচারগুলো পড়বো। অনেকগুলো ভাইরাসের গঠন তোমাদের বইতে আছে। তার মধ্যে সর্বপ্রথম আমাদের যে ভাইরাসটা প্রথম আবিষ্কৃত হয়েছিল টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, সে ভাইরাসটা নিয়ে আমরা ইনশাল্লাহ একটু আলোচনা করব। টোবাকো মোজাইক ভাইরাস। টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। আচ্ছা, ভালো কথা। টোবাকো মোজাইক ভাইরাসের স্ট্রাকচারটা সুন্দর একটা গঠন আছে টোবাকো মোজাইক ভাইরাসের। এগুলো হচ্ছে সাব ইউনিট, সরি নিউক্লিক অ্যাসিড। সেন্ট্রালি আছে তো, সেন্ট্রালি আছে তো, এগুলো হচ্ছে যে নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার। একটা টোবাকো মোজাইক ভাইরাসের স্ট্রাকচার দেখাচ্ছি। ওকে, আরেকটা গঠন আছে, ওইটা একটু করে দেখাই দিই।
এই স্ট্রাকচারটা, এটা পরীক্ষার চিত্র অনেকবার আসছে, অবজেক্টিভে আর কি। এই দুইটাই টোবাকো মোজাইক ভাইরাসের স্ট্রাকচার, টোবাকো মোজাইক ভাইরাসের বেসিক স্ট্রাকচার। প্রস্থচ্ছেদ, দুইটাই প্রস্থচ্ছেদ, মানে হরাইজন্টাল সেকশন। এখানের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে এককগুলো, এই এককগুলোর নাম আমরা দিয়েছিলাম ক্যাপসোমিয়ার, ক্যাপসিডের একক, ঠিক না? আচ্ছা, এখানে সেন্ট্রালি যে জিনিসটা আছে, টোবাকো মোজাইক ভাইরাস একটা কি ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? আনসার আরএনএ ভাইরাস। তাহলে আমি সেন্ট্রালি যেটা আছে সেটা হচ্ছে আরএনএ সূত্রক। সেম কাহিনী এখানেও, আরএনএ সূত্রক। পুরাটা ক্যাপসিড, ক্যাপসিডের মধ্যে আঙ্গুরের থোকার মতো ধরে আছে প্রত্যেকটা একক, প্রত্যেকটা একককে আমরা বলছি ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার আঙ্গুরের থোকার মতো ধরে আছে, ক্যাপসিডের মধ্যে ক্যাপসোমিয়ারগুলো আঙ্গুরের থোকার মতো ধরে আছে। আচ্ছা, তাহলে ক্যাপসিডের মধ্যে ক্যাপসোমিয়ারগুলো আঙ্গুরের থোকার মতো থোকা 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 আকারে ধরে আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা আঙ্গুরের থোকা, ধরো একটা আঙ্গুরের থোকা আছে, ওর মধ্যে আঙ্গুর ঝুলে আছে, ওই স্ট্রাকচারের মতোই অনেকটা। তো পরে অবজেক্টিভিটি দিয়ে দিতে পারে আঙ্গুরের থোকার মতো দেখতে গঠন। তাহলে এক সূত্র কারণে, এক সূত্র কারণে পেঁচানো, আর আরএনএ সূত্রকের সাথে পুরোটা ক্যাপসিডোনো বা পুরোটা ক্যাপসিডোনো প্রস্থচ্ছেদ করলো। প্রত্যেকটা ইউনিট হচ্ছে ক্যাপসিডের প্রত্যেকটা একক, প্রত্যেকটা একক আমরা বললাম ক্যাপসোমিয়া। কথা ক্লিয়ার? আচ্ছা, তো টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে কি কি জিনিস আছে? এই টোবাকো মোজাইক ভাইরাসের দৈর্ঘ্য হলো, এটা অনেক বড়, 280 থেকে 300 ন্যানোমিটার। ভাইয়া অনেক বড় বলছেন, একটু বড়, ন্যানোমিটার দেখাও তো যাবে না। আচ্ছা, ভাইরাসদের জন্য অনেক বড়। প্রস্থ, প্রস্থ হলো 15 থেকে 18 ন্যানোমিটার। এর দৈর্ঘ্য প্রস্থের 17 গুণ, তার মানে দৈর্ঘ্যে বিশাল। দৈর্ঘ্য প্রস্থের 17 গুণ, দৈর্ঘ্যে বিশাল। এটা বহিস্থ আবরণ ক্যাপসিড। ক্যাপসিড কি ভাইয়া? প্রোটিন আবরণ। ক্যাপসিড কি ভাইয়া? প্রোটিন আবরণ। ক্যাপসিডের মধ্যে একক থাকে, এককগুলোকে আমরা বললাম ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের প্রত্যেকটা ছোট 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 একক, প্রত্যেকটাকে আমরা বললাম ক্যাপসোমিয়ার। আচ্ছা, ইন টোটাল একটা টিএমভিতে 2130টা থেকে 2200টা ক্যাপসোমিয়ার থাকে। একটা টিএমভিতে 2130 থেকে 2200টি ক্যাপসোমিয়ার থাকতে পারে। এবার ভাইয়া ক্যাপসোমিয়ার কি? যেহেতু প্রোটিন আবরণ বলছো ক্যাপসিড, ক্যাপসিডের ছোট একক তো ক্যাপসোমিয়ার। এবার ভাইয়া ক্যাপসোমিয়ার কি? প্রোটিন কি? অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয়। তাহলে ক্যাপসোমিয়ার কি? সেই অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয়। একটা ক্যাপসোমিয়ারে 158টা অ্যামিনো অ্যাসিড থাকে। আর কেন্দ্রে থাকবে আরএনএ। এক সূত্রক আরএনএ। এটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসের বেসিক স্ট্রাকচার, একদম বেসিক একটা গঠন। কি কি বললাম ভাইয়া? টোবাকো মোজাইক ভাইরাস দৈর্ঘ্যে 280 থেকে 300 ন্যানোমিটার, প্রস্থ 15 থেকে 18 ন্যানোমিটার। তাহলে দৈর্ঘ্য বড়, দৈর্ঘ্য প্রস্থের 17 গুণ বড়।
এবং টোবাকো মোজাইক ভাইরাস সাইজে সবচেয়ে বড় ভাইরাস। ভাইরাসের রেঞ্জ আমরা বলছিলাম 8 থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত ভাইরাস ভ্যারি করে তাদের সাইজ, তার মধ্যে এখানে 300 ন্যানোমিটার চলে আসছে, তাহলে এটা সবচেয়ে বড় ভাইরাস। তামাক পাতাকে আক্রমণ করে, ওর জন্য হোস্ট হচ্ছে তামাক পাতা, স্পেসিফিক হোস্ট। আচ্ছা, বহিস্থ আবরণ, বহিস্থ আবরণ হিসেবে ক্যাপসিড। ক্যাপসিড তো প্রোটিনের আবরণ, এটা আমরা জানি প্রোটিন। ক্যাপসিডের একক ক্যাপসোমিয়ার। ইন টোটাল একটা টোবাকো মোজাইক ভাইরাসে 2130টা থেকে 2200টার মতো ক্যাপসোমিয়ার থাকতে পারে। একটা ক্যাপসোমিয়ারে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড থাকে, 158টা করে অ্যামিনো অ্যাসিড থাকে। আর ঠিক সেন্ট্রাল পয়েন্টে 1 সূত্রক একটা আরএনএ থাকে, 1 সূত্রক একটা আরএনএ থাকে। ক্লিয়ার কথা? আচ্ছা, তো এরপরে একটা জিনিস ভাইয়া বলবো, সেটা হচ্ছে গত ক্লাসে একটু করে বলছিলাম, ফাজ। ফাজ কি? ফাজ হচ্ছে ভাইরাসের নাম। ভাইরাসের নামই হলো ফাজ। এমন ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, এমন ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। ব্যাকটেরিয়া কিন্তু একটা কোষ, ভাইরাস অকোষ, অকোষীয় অ্যাসেলুলার, বাট ব্যাকটেরিয়া তো সেল, কোষ। তাহলে এমন ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে, মানে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা ড্যামেজ করে ফেলে, সেই সকল ভাইরাসকে আমরা বলবো ফাজ, বা আরেকটা নাম আছে ব্যাকটেরিওফাজ, বা আরেকটা নাম আছে ব্যাকটেরিয়াল ভাইরাস। সহজ কথায় ফাজ বা ব্যাকটেরিওফাজ যদি তোমার সামনে নাম আসে, তোমার সামনে যদি ফাজ বা ব্যাকটেরিওফাজ আসে, এটা আসলে কোনো ব্যাকটেরিয়ার নাম না। ফাজ বা ব্যাকটেরিওফাজ দ্বারা বোঝানো হয় ভাইরাসকে। এবার ভাইয়া, তাহলে ফাজ শব্দ দিয়ে কি বোঝায়? এই ফাজ শব্দটার অর্থ হলো টু ইট, মানে ভক্ষণ করে ফেলা, খেয়ে ফেলা। কাকে খেয়ে ফেলে? ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। ব্যাকটেরিয়াকে খাওয়ার জন্য ভাইরাস দুইটা চক্র অনুসরণ করে, লাইসোজেনিক চক্র, লাইটিক চক্র। লাইটিক শব্দটা কোথা থেকে আসে ভাইয়া? দুটো চক্র, মানে ইট বা খাওয়ার জন্য একটা চক্র অনুসরণ করে, যাকে আমরা বলি, এটা আমাদের নেক্সট ক্লাসে পড়া লাইটিক চক্র। তো ভাইয়া লাইটিক চক্র যে বললেন, লাইটিক শব্দটা কোথা থেকে আসছে? লাইটিক শব্দটা আসছে লাইসিস থেকে। লাইসিস মানে কি? ভাঙন বা ভেঙে ফেলা। কাকে ভেঙে ফেলতেছে? ব্যাকটেরিয়াকে ভেঙে ফেলতেছে। ব্যাকটেরিয়ার কি ভেঙে ফেলে? সেল ওয়াল, কোষ প্রাচীর ভেঙে ফেলে। তাহলে ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে লাইসিস করে, এজন্য নাম লাইটিক চক্র। কে করে? ভাইরাস করে। টু ইট, ভক্ষণ করার মাধ্যমে করে। টু ইটের নামই ফাজ, এই জন্য এই ভাইরাসগুলোর নাম ব্যাকটেরিওফাজ। খায় ব্যাকটেরিয়াকে, ভাঙে ব্যাকটেরিয়াকে, এই জন্য তাদের নাম ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস। এতটুকু কি বুঝছো কিনা আগে বলো। এই এতটুকু কি বুঝছো? হ্যাঁ, এই যারা লাইভে আছো ছেলে মেয়েরা, এতটুকু বুঝছো? হ্যাঁ, প্রচন্ড গরম কিন্তু, ফ্যান ছাড়তে, ফ্যান ছাড়লে তো শুনবা না আবার। এই সাউন্ড ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে তো না? বুঝা যাচ্ছে তো? ঝামেলা তো হচ্ছে না নাকি? ইয়েস স্যার, বুঝছি, ভেরি গুড, ভেরি গুড। এই ফার্স্ট কথাটা একটু মনে রাখো। এই ফার্স্ট কথাটা দিয়ে আমরা নেক্সট ক্লাসে অনেক বিষয় একটা আলোচনা করব। জাস্ট ফার্স্ট কথাটা মনে রাখবা, হ্যাঁ? এই ফার্স্ট কথা দিয়ে আমরা নেক্সট ক্লাসে অনেক বিশাল একটা আলোচনা করব, বিশাল আলোচনা হবে আমাদের ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, ভেরি গুড। যেহেতু বুঝছো, তাহলে আমি একটু করে মুছি। এবার আমরা এই ব্যাকটেরিয়া নিয়ে তাহলে তো আমাদের আলোচনা শেষ। এরপর আমরা নেক্সট ব্যাকটেরিয়া নিয়ে আলোচনায় যাব। যে ব্যাকটেরিয়াটা নিয়ে আমরা লাইটিক চক্রটা করব, এই লাইটিক চক্রটা যে ব্যাকটেরিয়াটা নিয়ে করব, সে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে T2 ব্যাকটেরিয়া। আকৃতি হচ্ছে ব্যাঙাচি আকৃতি। T2-র মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে শুধু ডিএনএ থাকে। তাহলে আমরা এরপরের চিত্র সহ বর্ণনায় যাচ্ছি T2 ব্যাকটেরিয়ার গঠন।
T2 ব্যাকটেরিয়ার গঠন। T2, T4, T6 এই ব্যাকটেরিয়াগুলো মূলত ফাজ। ফাজ মানে কি? ভাইরাসগুলো, সরি, T2 ব্যাকটেরিয়া না, T2 ভাইরাস। T2 ব্যাকটেরিয়া বারবার বলতেছি। এখন আমরা T2 ভাইরাসের গঠনে যাব। T2, T4, T6 মানে ব্যাঙাচি আকৃতির টি ভাইরাসগুলি মূলত ফাজ ভাইরাস। ফাজ ভাইরাস মানে এরা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ওদের সেল ওয়ালকে ধ্বংস করতে পারে। দ্যাট মিনস লাইটিক চক্র চালানোর জন্য আমাদের T2 ভাইরাসকে কাজে লাগবে। তো আমরা T2 ভাইরাস নিয়ে একটু আলোচনা করব। আলোচনা করার আগে আমরা একটু T2 ভাইরাসের বেসিকটা জানি। T2 ভাইরাসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মানে বেসিক্যালি T2 ভাইরাসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ওর মাথা, আর একটা হলো T2 ভাইরাসের লেজ। অনেকগুলো গঠন আছে এখানের মধ্যে, অনেকগুলো জিনিসই পাবা, বেসিক গঠন এটা আর কি। মাথার গঠনে যদি তুমি কিছু বলতে চাও, মাথা হচ্ছে স্ফীত। স্ফীত মানে ফোলা, মোটা। মাথা হেক্সাগোনাল মানে ষড়ভুজাকৃতি। হেক্সাগোনাল একটা গঠন ওদের মাথা, ষড়ভুজাকৃতির গঠন। মাথায় দ্বিসূত্রক ডিএনএ থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ গঠন। ওদের মাথার দৈর্ঘ্যটা হচ্ছে, ওদের মাথার দৈর্ঘ্য আর ওদের মাথার প্রস্থ। মাথার দৈর্ঘ্যটা হলো 93 থেকে 100, প্রস্থ হলো 65 ন্যানোমিটার। 93 থেকে 100 ন্যানোমিটার দৈর্ঘ্য, প্রস্থ হলো 65 ন্যানোমিটার। মাথায় দ্বিসূত্রক ডিএনএ থাকে, স্ফীত ষড়ভুজাকৃতির একটা গঠন। ডিএনএটা মাথায় থাকে, এটা মনে রাখতে হবে। ডিএনএটা থাকে মাথায়। দুটো চিত্র আছে ওদের মাথার গঠনের। আর লেজের ক্ষেত্রে কি কি থাকে? লেজের ক্ষেত্রে একটা ফাঁপা দণ্ড, একটা কলার, একটা বেস প্লেট, একটা স্পাইক, অনেক স্পর্শক তন্তু 6টা। স্পাইক, অনেক স্পর্শক তন্তু 6টা। ওকে, এটা হচ্ছে ওদের বেসিক গঠন আর কি। বেসিক গঠন হ্যাঁ। আচ্ছা, ওকে। এবার আসে বেসিক গঠন থেকে আমরা কি কি চিত্র আঁকতে পারি। হ্যাঁ, আমাদের চিত্রটা নেসেসারি, এখানে চিত্রটা নেসেসারি। হ্যাঁ, চিত্রটা একটু করে আমরা দেখব। দেখতেছো তো তোমরা নাকি? আকার স্টাইল দেখো, আকার স্টাইল। আঁকাটা বুঝতে হবে, এটা পরীক্ষায় আসে যেহেতু, এটা আঁকাটা বুঝতে হবে। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে, এটার আঁকার স্টাইলটা বুঝতে হবে।
গুড, ক্লাস করো ক্লাস করো। এগুলো দিচ্ছি আমি সবগুলো স্পর্শক তন্তু, 6টা দিব, ইন টোটাল 6টা স্পর্শক তন্তু দিব। 2টা অলরেডি দিয়ে দিলাম, 3টা অলরেডি দিয়ে দিলাম। এই স্পর্শক তন্তু দিয়ে ধরবে, স্পর্শ করবে কাহাকে? ব্যাকটেরিয়াকে, কারণ ও ফাজ, ও ফাজ, ব্যাকটেরিয়া ফাজ। হ্যাঁ, এখানে কিছু স্পর্শক তন্তু 6টা লিখলাম, স্পর্শক তন্তু তাহলে 6টা হলো, 1 2 3 4 5 6। স্পাইক থাকা অনেকগুলো অনেকগুলো স্পাইক আমরা নিচে দিয়ে আঁকবো। স্পাইক তোমার যতটা ইচ্ছা, তোমার ইচ্ছা মতো যতগুলো দেখাইতে চাও দেখাইতে পারবা, যতটা ইচ্ছা দেখাই দিলাম। ওকে, এখানে একটা কলার আছে, কলারের গঠনটা আমরা একটু করে এখান দিয়ে দেখাই দিই। কলার বলতে কি, আমাদের যেমন ছেলেদের কলার থাকে, ওদের একটা ছোট্ট স্টাইলিশ গঠন থাকে, এই গঠনটাকে আমরা কলার বলতেছি। হ্যাঁ, শেষ, মোটামুটি এতটুকু পর্যন্ত আমাদের আঁকা শেষ। এতটুকু পর্যন্ত আঁকতে পারছো কিনা বলো? হ্যাঁ, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝছে। ভেরি গুড। হ্যাঁ, আমি আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন, আমি আমার চিত্রের মধ্যে ব্যাক করতেছি। এবার আমরা মস্তক আঁকবো। লেজ আঁকি ফেলছি, লেজের গঠন শেষ। কয়টা গঠন দেখাইলাম লেজের? দেখো, লেজের মধ্যে ফাঁপা লম্বা দণ্ড, এটা হচ্ছে সে লম্বা দণ্ডটা লেজের। কলার, এ দুইটাই কলারের অংশ, মানে কলার একটা, সবুজ এটা সবুজ এটা, তাহলে এ দুইটাই কিন্তু কলারের অংশ। হ্যাঁ, এই দুইটাই কলারের অংশ, কলার। বেস প্লেট, এই অংশটা হচ্ছে বেস প্লেট। আমি একটা নামগুলো লিখে দিই, তাহলে মনে হয় ইজি হবে। এই অংশ, এগুলা হলো স্পর্শক তন্তু, স্পর্শক তন্তু। এগুলা হলো স্পাইক। স্পাইক মানে তো কাঁটা, নিশ্চয়ই জানো। স্পর্শক তন্তু 6টা থাকে আর স্পাইক অনেকগুলো। স্পর্শক তন্তু 6টার, স্পাইক তো অনেকগুলোই আছে। এটা হচ্ছে কলার।
হুম, এটা হলো বেস প্লেট। বেস প্লেট মানে বেস মানে তো ভিত্তি, প্লেট মানে একটা তলের মতো গঠন। আর এটা হলো সেই দণ্ড, ফাঁপা দণ্ডটা। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমাদের বেসিক আঁকাটা শেষ। আমরা বেসিক্যালি এতটুকু পর্যন্ত শিখতে পারলে আমাদের লেজ অঙ্কনটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমাদের দরকার হচ্ছে যে মাথা কীভাবে আঁকবো। আমি মাথা আঁকার প্রসেসে যাব। তার আগে লেজ সবার শেষ হয়েছে আশা করি। আচ্ছা, চিত্র নিয়ে তোমরা অনেকে কনফিউজড আছো, সমস্যা না। চিত্র স্পষ্ট হইলেই হবে, সুন্দর হইতে হবে এমন কোনো কথা না। আমার চিত্র আহামরি সুন্দর না, ঠিক আছে? স্পষ্ট চিত্র স্পষ্ট হইলে হবে, নিট অ্যান্ড ক্লিন। চিত্রের লেবেলিংগুলো ঠিক থাকতে হবে। তুমি এটা হচ্ছে স্পর্শক তন্তু, এটা দেখাই দিলে স্পাইক, স্পাইককে দেখালে স্পর্শক তন্তু, দণ্ডকে দেখাই দিলে কলার, তাহলে তো প্রবলেম। চিত্র মানে স্পষ্টতা থাকতে হবে আর বিশুদ্ধতা থাকতে হবে। নট দ্যাট হচ্ছে তোমার চিত্র খুব আহামরি সুন্দর হইতে হবে। রানীর মতো সাজাই তো রাখতে পারবা না চিত্রকে, চিত্র চিত্রের মতো এঁকে দিবা, চিত্র শেষ। আচ্ছা, এখানের মধ্যে আমরা এবার মাথাটা আঁকবো। মাথা আঁকার জন্য আমরা এই ফার্স্ট অফ অল একটা টান দিলাম। মাথা কিন্তু ষড়ভুজ আকৃতি, হ্যাঁ? তাহলে ষড়ভুজ আকৃতির গঠন আমাদের আসতে হবে। ষড়ভুজ আকৃতির একটা স্ট্রাকচার আমরা নিয়ে আনতে পারতেছি। ওকে, এবার সোজাসুজি আমরা এখান থেকে উপরের দিকে তুলবো। ষড়ভুজ বানাচ্ছি, ষড়ভুজ। ষড়ভুজ বানাচ্ছি আমরা। ঘর বানাচ্ছি, ঘর। ছোটবেলায় এরকম ঘর বানাইতাম, ঘরের চিত্র টাইপস। দেখো,
এই যে এই গঠনটার ভেতরেই সেই ডিএনএটা থাকবে। ডিএনএ কয় সূত্রক ভাইয়া? দ্বিসূত্রক ডিএনএ, সহজ হিসাব। ডিএনএ তো একসূত্রক হবে না, ডিএনএ তো অলওয়েজ দ্বিসূত্রক। একসূত্রক ভাইরাসে শুধুমাত্র পার্ভোভিরিডি গোত্রেই একসূত্রক ডিএনএ আছে। ডিএনএটা তাহলে মাথার ভিতরে আছে। T2 ফার্স্ট ভাইরাস। ওকে, চিত্র সবার আঁকা শেষ? পারবা চিত্র? ইচ এন্ড এভরিবডি আনসার দাও। পারবা চিত্র সবাই? ভেরি গুড। তাহলে আমাদের লেজের দৈর্ঘ্য প্রস্থ লিখে নিই না। লেজের দৈর্ঘ্য হলো, লেজ দেখতে একটু এর থেকে বড় মনে হচ্ছে, তাহলে এখানে 93 থেকে 100 হলে 95 থেকে 110 ন্যানোমিটার। প্রস্থ না লিখে ব্যাসও লেখা যায়। লেজের ব্যাস অনেক কম, 15 থেকে 25 ন্যানোমিটার। ওকে, এটা হচ্ছে আমাদের T2 ফার্স্ট ভাইরাসের স্ট্রাকচার। কি কি স্ট্রাকচার আছে ভাইয়া বলি আবার একটু। T2 ফার্স্ট ভাইরাসে আমরা ফার্স্ট অফ অল একটা মাথা পাবো। মাথাটা হচ্ছে ষড়ভুজাকৃতি এবং অনেক মোটা মাথা, ষড়ভুজাকৃতির গঠন। 6 ভুজ দেখো, 1 2 3 4 5 6, মানে 6টা বাহুর গঠন দেখা যাচ্ছে। 1 2 3, পিছনে 3টা, 4 5 6। ক্লিয়ার? আচ্ছা, ষড়ভুজাকৃতির মাথাতে দ্বিসূত্রক ডিএনএটা আছে। এটা হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ, তার মানে এটা একটা ডিএনএ ভাইরাস। T2 একটা ডিএনএ ভাইরাস। হ্যাঁ, আচ্ছা। দৈর্ঘ্য মাথার 93 থেকে 100 ন্যানোমিটার, প্রস্থ 65 ন্যানোমিটার। ক্লিয়ার? আর এর ক্ষেত্রে মাথার পরে লেজের ক্ষেত্রে এই দণ্ডাকারী গঠনটা লেজ। এই লেজের দৈর্ঘ্য 95 থেকে 110 ন্যানোমিটার। মাথা থেকে লেজটা একটু লম্বা, বাট ব্যাসটা মাথার তুলনায় কম। এখানে ব্যাস 65, এখানে ব্যাস মাত্র 15 থেকে 25। ক্লিয়ার? এখানের মধ্যে একটা কলার থাকে, যা গাঠনিক সৌন্দর্য। একটা বেস প্লেট থাকে, বেস প্লেটের সাথে দুটো জিনিস লাগানো থাকে, 6টা স্পর্শক তন্তু, এগুলো দিয়ে সে ব্যাকটেরিয়াকে ধরে। আর নিচে দিয়ে কয়েকটা স্পাইক মানে কাঁটা। আচ্ছা, তো এটাই হচ্ছে যে মোটামুটি আমাদের T2 ভাইরাসের গঠন এবং আলোচনা। T2 ভাইরাস তোমাদের বইতেও আছে। দ্বিসূত্রক ডিএনএটা আলাদা করে তোমাদের বইতে দেখাইছে সুন্দর করে। দ্বিসূত্রক ডিএনএটা আলাদা একটা ছবিতে দেখাইছে। তোমরা বইতে শুধু এই ছবিটাই আঁকবা, তোমরা বইয়ের দোনোটা ছবি আঁকতে হবে না, শুধুমাত্র এই ছবিটাই আঁকবো। আমরা একটু করে দেখো, এই বইয়ের মধ্যে আমাদের দুটো ছবি দেখানো হয়েছে।
এই একটা ছবি যেটা আমি অঙ্কন করলাম এইমাত্র, আর এই একটা ছবি। এই ছবিটা আঁকার দরকার নেই, এই ছবিটা শুধুমাত্র ডিএনএটা যে মাথায় আছে তার গঠনটা দেখানোর জন্যই আঁকা হয়েছে। তবে এই ছবিটাই আঁকবে, এই ছবিটা আঁকলে হবে। মনে রাখতে হবে মাথায় ডিএনএ আছে এবং লেজের যা যা গঠন আছে, যেমন এই কলার, এই যে 6টা স্পর্শক তন্তু, এদিকে 3টা এদিকে 3টা, তারপরে নিচে দিয়ে হচ্ছে স্পাইক আছে, একটা বেস প্লেট আছে এটা পুরোটা, অথবা এদিকে দেখা যাচ্ছে বেস প্লেট, আর এ দণ্ড। নিচের লেজের সব অংশই প্রোটিন দিয়ে গঠিত। উপরে শুধুমাত্র মাথায় শুধুমাত্র ডিএনএ থাকে, লেজে কোনো ডিএনএ নেই। তাহলে এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। ওদের নিচের যা গঠন আছে মানে লেজের যা গঠন আছে সবগুলো প্রোটিন দিয়ে গঠিত, মানে ক্যাপসিড আর কি। লেজে যত আবরণ আছে সবগুলো প্রোটিন, ওদের লেজে কোনো কিন্তু ডিএনএ থাকে না। তাহলে এটা একটু লিখে দিই, নাহলে আবার ভুল করবা। লেজে ডিএনএ থাকে না, ডিএনএ থাকে শুধুমাত্র মাথায়। মাথায় দ্বিসূত্রক ডিএনএ আছে। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো? বলো এতটুকু পারবা কিনা? যারা লাইভে আছে আনসার দাও। আনসার দাও, আনসার দাও, এতটুকু পারবা? বুঝছি, পারবো পারবো, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার আমার একটা টপিক আছে করোনা ভাইরাস নিয়ে। বুঝছি, বাট কি বুঝছি জানি না। তুমি নিজেই লাইফে কনফিউজ যে তুমি বুঝছো বাট কি বুঝছো সেটা জানো না। এমন কনফিউশন লাইফে থাকলে লাইফে কখনো সলিউশন আসবে না। হ্যাঁ, আমি তো নাম দেখতেছি না আসলে নাম কার কি আছে, কারণ মোবাইলের যেখান থেকে লাইভ নিচ্ছে ওখানে নাম দেখা যায় না। যেই বললাম বুঝছি বাট নাম কি বুঝছি তা জানি না, তার কনফিউশন আছে লাইফে। ওকে, চিত্র সবাই পারবা আশা করি, বর্ণনা সবাই পারবা, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি আমাদের এই গঠন মোটামুটি শেষ। আমরা এর পরের চিত্রে যাব। এটার একটা স্ক্রিনশটকে তোমরা সবাই নিছো নাকি সেটা তো জানি না। স্ক্রিনশট যদি নিয়ে থাকো তাহলে তো ওয়েল গুড, ভালো। আর স্ক্রিনশট না নিলেই মন্দ। আচ্ছা, হাবিব বলে প্রশ্নটা করছে, কি বুঝছি তা জানি না। ভাই একটা প্রশ্ন করো, নাম দেখতেছি না বাট করো, দ্রুত করো, কারণ আমাদের করোনা একটা বিশাল টপিক। সো করোনা নিয়ে একটু আলোচনা করব। করোনা নিয়ে তোমাদের অ্যাডমিশন কোশ্চেন আসার সম্ভাবনা আছে, একটু আলোচনা করতে হবে। এই আপনি যে চিত্র আঁকছেন ওখানে ভিতরে ডিএনএ আঁকছেন, কিন্তু আমাদের বইয়ে ডিএনএটা দেখায়নি, আলাদা চিত্রে দেখাইছে। কিছুক্ষণ আগে কি দেখাইলাম? লাইভ থেকে সরছিলা, যে প্রশ্ন করছো সে লাইভ থেকে সরছিলা। কিছুক্ষণ আগে কি চিত্র দেখাইলাম? যে বইয়ে দুইটা চিত্র আছে, বইয়ে দুইটাই চিত্র আছে, ভালো করে দেখো। একটা চিত্রের মধ্যে এই চিত্রটা আমি আঁকছি, এই চিত্রটা আঁকি নেই।
এই চিত্রটাই বেসিক চিত্র, এই চিত্রটা আঁকা হয়েছে শুধুমাত্র ডিএনএটা দেখানোর জন্য। সো তোমার আলাদা করে দুইটা চিত্র পরীক্ষার হলে আঁকার মতো তোমার সময় নেই, আঁকার প্রয়োজনও নেই। সৌন্দর্য, গঠনিকভাবে সব দিক থেকে এই চিত্রটাই বেস্ট। তুমি এই চিত্রতে যদি ডিএনএ দেখাই দাও অসুবিধা নাই। এটা হচ্ছে গাঠনিক চিত্র আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদের চিত্র, প্রস্থচ্ছেদ করে ডিএনএ বোঝাচ্ছে। ক্লিয়ার? তুমি এই চিত্রটা আঁকলে চলবে, এখানে ডিএনএ দেখাই দিলে হবে, ডিএনএ না দেখাইলেও কোনো অসুবিধা না। তোমাকে বুঝাইতে চাইছে যে হচ্ছে যে মাথায় যে ডিএনএ থাকে এটা তুমি জানো নাকি? হ্যাঁ আমি জানি মাথায় ডিএনএ থাকে। সো সেকেন্ড চিত্র বাদ, অনলি ফার্স্ট চিত্র আঁকবা। আচ্ছা, এরপরে ডিএনএ না দেখাইলে প্রবলেম নেই, বলে দিলাম তো। ভাইয়া টাইফয়েড রাত হলে জ্বর হয়ে মাথা ব্যথা যে পড়তে পারতেছে না লাস্ট 4-5 দিন ধরে। হ্যাঁ টাইফয়েড জ্বর তো কিছু করে না, সালমোনেলা টাইফি দিয়ে তোমার অ্যাটাক হয়েছে। টাইফয়েড ইজ এ এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভার মানে বুঝো? এন্টেরিক ফিভার মানে হচ্ছে যে পর্যায়ক্রমিকভাবে জ্বর আসবে, ঠিক আছে? এটা এত সহজে যাবে না এন্টেরিক ফিভারগুলো। হ্যাঁ আচ্ছা, তো আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা, সমস্যা নেই, দোয়া করো আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা, টেনশন করার কিছু নেই। ওকে, আমি এটা মুছি, এটা মুছে আমি হ্যাঁ ওকে, তো আমরা এটা মুছে এবার আমরা একটু করোনা রিলেটেড আলোচনা করব। হ্যাঁ করোনা রিলেটেড আলোচনা করব, আলোচনাটা দ্রুত করব। করোনা রিলেটেড আলোচনা আমার বেশি কিছু নাই, হালকা পাতলা তোমরাও পড়তে পারো বই থেকে, বাট তোমরা পড়ার আগে আমি একটু করে বলে দিই, তাহলে পড়াটা ইজি হবে আর কি। করোনা ভাইরাস, করোনা ভাইরাস নামটা তোমরা যে এখন কোভিড-19 বলো, কোভিড-19 নামটা থেকে আসছে। কোভিড-19, 19 বলতে তো তোমরা বুঝাচ্ছ 2019 সালে, 2019 সালে এটা ধরা পড়ছিল সর্বপ্রথমের জন্য 19 বুঝাচ্ছ 2019 সালের কারণে। আর কো দিয়ে তোমরা বুঝাচ্ছ এই ভাইরাসটার নাম হচ্ছে করোনা। করোনা শব্দটার মিনিং হচ্ছে ক্রাউন, ক্রাউন মানে মুকুট। তাহলে এই ভাইরাসটার মধ্যে মুকুটের মতো কিছু প্রোটিন স্ট্রাকচার আছে, প্রোটিন গঠন আছে, এনভেলপ প্রোটিন, মুকুটের মতো। ভিআই দিয়ে বোঝানো হচ্ছে ভাইরাস, তার মানে এটা একটা ভাইরাস, করোনা একটা ভাইরাস। আর ডি দিয়ে বোঝানো হচ্ছে ডিজিজ, তার মানে কোভিড-19 রোগটার নাম, কোভিড-19 রোগটার নাম কি দিয়ে হয়? করোনা ভাইরাস দিয়ে হয়। আচ্ছা, করোনা ভাইরাস এখন পর্যন্ত লাস্ট 24 ইয়ার্স মানে গত 24 বছরে 4 ধরনের করোনা ভাইরাস, করোনার প্রজাতিটা আর কি আবিষ্কার করা হয়েছে। তো করোনা ভাইরাস মূলত কোন গোত্রের ভাইরাস? করোনা ভিরিডি, করোনা ভিরিডির গোত্র। এই গোত্রের মধ্যে 4 ধরনের ভাইরাস আবিষ্কার হয়েছে। যার মধ্যে 3 ধরনের ভাইরাস জুনোটিক। জুনোটিক মানে কি বলছিলাম? জু মানে কি? চিড়িয়াখানা, প্রাণী, বা জুলজি মানে কি? প্রাণী বিজ্ঞান। তার মানে জুনোটিক মানে যারা শুধুমাত্র প্রাণীকে অ্যাটাক করে। কাকে অ্যাটাক করে? প্রাণীকে অ্যাটাক করে। আচ্ছা, শুধুমাত্র প্রাণীকে অ্যাটাক করে এরকম ভাইরাস আছে, মানে 3 ধরনের ভাইরাস জুনোটিক। 3 ধরনের মধ্যে আমরা কি কি পাই? প্রথমটা আমরা পাইছি SARS-CoV, সার্স কোভি। 2 নাম্বারটা আমরা পাইছি MERS। 3 নাম্বারটা আমরা পাইছি SARS-CoV-2। এটার বর্তমান নাম হচ্ছে
যেহেতু 19 সালে এটা পাওয়া গেছে, তার বর্তমান নাম হচ্ছে, লাল কালার দিয়ে লিখি, এটা বর্তমান নাম হচ্ছে 2019 নোবেল করোনা ভাইরাস। নোবেল করোনা ভাইরাস, এন দিয়ে বোঝানো হচ্ছে নোবেল করোনা ভাইরাস। নোবেল মানে নতুন, নিউ প্রজাতি এটা। তো করোনা ভাইরাস রিলেটেড আমাদের যখন আলোচনা আসবে তখন আমাদের অনেক বেসিক আলোচনা আসবে, তার মধ্যে বেসিক এবং সর্বপ্রথম যে আলোচনাটা না আসলেই নয়, সেই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ এখানে বলি। দেখো, ওয়ালাইকুম আসসালাম, কে একজন এখন আসলে সালাম দিলে, জন্য ওয়ালাইকুম আসসালাম দিলাম। দেখো, করোনা ভাইরাস, করোনা ভিরিডি গোত্রের নাম শেষে সবসময় আইডিএই থাকে, ভিরিডি গোত্রের একটা ভাইরাস। করোনা ভাইরাস মূলত গত 24 বছরে 4 ধরনের করোনা ভাইরাস আবিষ্কার হয়েছে, 4 ধরনের। এর মধ্যে 3 ধরনের করোনা ভাইরাস জুনোটিক বলতে ভাইয়া প্রাণীকে আক্রমণকারী ভাইরাস, প্রাণীকে আক্রমণ করে। এর মধ্যে প্রথমটার নাম দিছে সার্স কোভি। সার্স শব্দটার অর্থ কি? দেখো, SARS, এস মানে হচ্ছে সিভিয়ার, মারাত্মক, এ দিয়ে অ্যাকিউট, আর দিয়ে রেসপিরেটরি, আর এস দিয়ে সিনড্রোম। সিনড্রোম মানে রোগের লক্ষণ। সিভিয়ার, অ্যাকিউট, রেসপিরেটরি সিনড্রোম, সার্স। সিভিয়ার মানে মারাত্মক, অ্যাকিউট বলতে এখনো ক্রনিক না, খারাপ পর্যায়ে যাচ্ছে না, তবে এটা মারাত্মক হবে। রেসপিরেটরি মানে শ্বসনতন্ত্রের সিনড্রোম, লক্ষণ, শ্বাসকষ্ট শুরু হবে, সোজা কথায় শ্বাসকষ্ট। এই করোনা ভাইরাস করোনাভিরিডি গোত্রের প্রথম অঙ্গ মানে টার্গেট অর্গান, টার্গেট থাকে কি জানো? শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্রের মধ্যে কোনটা টার্গেট থাকে? ওরা ফুসফুসকে অ্যাটাক করে। 3 ধরনের মধ্যে আমরা ফার্স্ট পাইলাম সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, কোভি মানে করোনা ভাইরাস, কোভি মানে করোনা ভাইরাস। মার্স মানে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। মার্স মানে কি বুঝছো? মার্স মানে হচ্ছে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, এটা মিডল ইস্ট হয়েছিল। আর সার্স কোভ 2 মানে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, করোনা ভাইরাস। এটা সেকেন্ড ধাপটা, মানে দ্বিতীয়বার যেটা অ্যাটাক করছে, বর্তমানে যেটা অ্যাটাক করতেছে। আচ্ছা, তো সবারই একটা কমন জিনিস রেসপিরেটরি সিনড্রোম, শ্বসনতন্ত্রের ঝামেলা ভাইয়া। করোনা ভাইরাসের 3টা কমন লক্ষণ কি কি? সর্বপ্রথম লক্ষণ জ্বর। সর্বপ্রথম লক্ষণ কি ভাইয়া? জ্বর। সর্বপ্রথম লক্ষণ কি ভাইয়া? জ্বর। সেকেন্ড লক্ষণ কি ভাইয়া? শুকনা কাশি আসবে, কফ আসবে কাশির সাথে, শুকনা। তো ফার্স্টে ভাইয়া জ্বর, এরপরে শুকনা কাশি, সবার শেষ এবং সবচেয়ে ডেঞ্জারাস সাইন রেসপিরেটরি প্রবলেম, শ্বাস প্রশ্বাসের সমস্যা। এই জন্যই বলছে রেসপিরেটরি সিনড্রোম। ক্লিয়ার কথা? তাহলে 3টা প্রধান লক্ষণ করোনা ভাইরাস ডিজিজ 2019 সালে, 3টি লক্ষণ। অনেকগুলো লক্ষণ, 3টি প্রধান লক্ষণ। প্রধান লক্ষণ কি? 1 নাম্বার ভাইয়া জ্বর, জ্বরের পরেই কি 2 নাম্বারটা শুকনা কাশি, শুকনা কাশির পরে 3 নাম্বারটা কি ভাইয়া? শ্বাসকষ্ট। এই 3টা সিমটম দেখলে সাথে সাথে তাকে করোনা মানে গেস করা হয়, বাট করোনা হয়েছে এমন বলা হয় না। করোনা হইলে না কমনলি আমরা আইসোলেশনে গিয়ে কোয়ারেন্টাইনে যাই। আইসোলেট মানে নিজেকে আলাদা করে ফেলবা, পরিবার, মানুষজন, সমাজ থেকে নিজে আলাদা করে ফেলবা নিজের দায়িত্ববোধ থেকে। এবং কোয়ারেন্টাইন অনেক ধরনের আছে। কোয়ারেন্টাইন মানে হচ্ছে বন্দি,
কোয়ারেন্টাইন যদি হোম কোয়ারেন্টাইন বলো, মানে আমি আমার এই রুমে আমাকে বন্দি করে ফেললাম, তাহলে এটা হচ্ছে গৃহবন্দী, হোম কোয়ারেন্টাইন। আমি আমার ধরো আমার মেডিকেলে আমাদের স্টুডেন্ট ওয়ার্ড আছে, ওখানে আমার নিজেকে বন্দি করে ফেললাম, তাহলে এটা আমার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন অনেক ধরনের আছে। সোজা কথা নিজেকে একটা রুমে বন্দি করে ফেলা, নিজেকে আলাদা করবা, আইসোলেশন, আলাদা করে ফেলে একটা রুমে বন্দি করে ফেলবা, কোয়ারেন্টাইন। 14 দিন পর্যন্ত তুমি নিজেকে আলাদা করে রাখবা, কারণ করোনা সিমটমগুলো 14 দিন পর্যন্ত আসতে পারে, 14 দিন পরে আস্তে আস্তে কমা শুরু করবে। ক্লিয়ার? কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি থাকে, এক্সেপশনাল কেস তো আছে, বাট নর্মালি 14 দিন। করোনার জন্য যে টেস্টটা আমরা কমনলি করে, আচ্ছা তার আগে মেইনলি হচ্ছে যে এগুলো একটু বর্ণনা দিই। SARS-CoV-2, যেটাকে বর্তমানে বলা হয় 2019 নোবেল এন দিয়ে নোবেল করোনা ভাইরাস। নোবেল করোনা ভাইরাস কেন বলা হচ্ছে? কারণ ভাইয়া নতুন, একদম নতুন, এটা নতুনভাবে আসছে আমাদেরকে, যেটা অ্যাটাক করছে আর কি। সর্বপ্রথম শনাক্ত হয়েছিল কখন? সর্বপ্রথম শনাক্ত হয়েছিল এটা বৈশ্বিক মহামারী হিসেবে 11 মার্চ 2020 তারিখে ঘোষণা করা হয়েছে। তবে সর্বপ্রথম শনাক্ত হয়েছিল 19 ডিসেম্বর 2019 উহানে। সর্বপ্রথম শনাক্ত হয়েছিল 19 ডিসেম্বর 19th ডিসেম্বর 2019, এজন্য 2019 বলছে। অ্যান্ড কোভিড 2019-এর নোবেল করোনা ভাইরাস চীনের উহান রাজ্যে সর্বপ্রথম শনাক্ত হয়েছিল। ধারণা করা হয় বাদুড় থেকেই আসে। তিনোটা মানে করোনা ভিরিডি গোত্রের তিনোটা ভাইরাসই ধারণা করা হয় বাদুড় থেকেই আসে। ঠিক আছে? তোমাদেরকে অতি দুঃখের সাথে বলতেছি যে আমার কারেন্ট চলেই গেছে, আমি এখন আটকাই নেই। তোমরা কি আমার কথাকে শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? আমি এখন মোবাইলের নেটওয়ার্ক দিয়ে আসছি, বাট আমার কোনো কারেন্ট এখানে নাই। আমি বলছিলাম এই বাসায় কারেন্ট গেলে আর কিছুই করা যাবে না। আচ্ছা, তো করোনা নিয়ে আর বেশি কথা নাই, এই তিনটেই তো বই থেকে একটু করে রিডিং দিবা, যে করোনার 3টা গোত্র, মেইনলি বাদুড় থেকে আসা এই 3টা গোত্র করোনার। তার মধ্যে কোভিড-19 তো বর্তমানে ছড়াই আছেই রোগটা। রোগের লক্ষণ 3টা তো বলে দিলাম। টেস্টটার নাম হচ্ছে RT-PCR টেস্ট, মানে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ঠিক আছে? ফ্ল্যাশ লাইট দেওয়া যাবে না, কারণ আমি যেহেতু লাইভে আছি ফ্ল্যাশ লাইট অফ হয়ে আছে, লাইভে থাকাকালীন ফ্ল্যাশ লাইট দেওয়া যায় না। আচ্ছা, তো রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন আর করোনার 2টা সোয়াব নেওয়া হয়, ন্যাজোফ্যারিংস নাসাগলবিল আর ওরোফ্যারিংস মুখগলবিল থেকে। মুখগলবিল আর নাসাগলবিল থেকে করোনার সোয়াব নেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে করোনা মোটামুটি তোমাদের বইতে যদি পুরান বই হয় এত বেশি টপিক নাই। আমি তো অনেক কিছুই তোমাদেরকে লিখাই দিছিলাম, প্লাস অনেক কিছু বলে দিছি। এতটুকু পর্যন্ত পড়বা, আর আশা করি এতটুকু পর্যন্ত পারবা। করোনা রিলেটেড যা যা লেখা ছিল, মানে লাইট যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত পড়বা। আর লাইটের পরের পড়া হচ্ছে এতটুকুই, যে করোনা টেস্ট করা হয় RT-PCR, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন, আর করোনার সোয়াব মানে হচ্ছে করোনা স্যাম্পল নেওয়া হবে নাসাগলবিলের মুখগলবিলের একদম ভেতর থেকে। সোয়াব নেওয়া হবে, স্যাম্পল নেওয়া হবে। স্যাম্পল মানে হচ্ছে যে শ্লেষ্মা নেওয়া হবে। ঠিক আছে? করোনার আক্রমণ করে আমাদের শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র বলতে মূলত আমাদের লাংস বা ফুসফুস আক্রমণ করে। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। লাইভ এখানে শেষ করে দিই। করোনা রিলেটেড আর বেশি কথাবার্তা তোমাদের বইতে নাই। নেক্সট ক্লাসে আমি নতুন ভাইরাস নিয়ে আলোচনা করব। হেপাটাইটিস আছে, এখনো চিকুনগুনিয়া আছে, জিকা ভাইরাস আছে, তারপরে হচ্ছে তোমার ডেঙ্গু ভাইরাস আছে, পাপায়া রিং স্পট ভাইরাস আছে। ওগুলো সবগুলো ইনশাল্লাহ আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আর ভালো থাকিও। ইনশাল্লাহ আমরা কালকে অথবা পরশুই আবার আরেকটা লাইভে আসবো। ভাইরাস আমাদের আর বেশি ক্লাস বাকি নেই। ওকে,
তো ভূতের মতো কথা বলতেছি, কেউ ভয় পাইও না, অন্ধকারের মধ্যে কথা বলতেছি। এই রুমে এখন অন্ধকারেই আছি, অনেক অন্ধকারময় একটা পরিবেশ আমার সাথে, পুরো পুরো ঘরে অন্ধকার, আমি একা, ঠিক আছে। তো ভালোই একটা ফিলিং মোটামুটি, আলহামদুলিল্লাহ, খারাপ ফিলিং না। তো সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।